গণিতের এমন এক রহস্য নিয়ে আজ আমরা কথা বলবো, যা কিনা শতাব্দীর পর শতাব্দী ধরে বড় বড় গণিতবিদদেরও ধাঁধায় ফেলে রেখেছিল। চলুন এই কাল্পনিক সংখ্যার পেছনের আসল কাহিনীটা আজ জেনে নেওয়া যাক। একবার ভেবে দেখুন তো, এমন একটা অবস্থা যেখানে একটা সত্যিকারের উত্তর খুঁজে বের করতে হলে আপনাকে একটা অবাস্তব বা বলা যেতে পারে অসম্ভব জগতের মধ্যে দিয়ে ঘুরে আসতে হবে। ঠিক এই চ্যালেঞ্জটারই মুখোমুখি হয়েছিলেন ষোড়শ শতাব্দীর গণিতবিদরা। আমাদের প্রায় সবাই তো স্কুলে এটাই শিখেছি যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না, আর সেখান থেকেই নাকি বা কাল্পনিক সংখ্যার জন্ম। কিন্তু যদি বলি আসল গল্পটা মোটেও ওখান থেকে শুরু হয়নি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। যে সমস্যাটা কাল্পনিক সংখ্যার জন্ম দিল, তার উত্তরগুলো কিন্তু কাল্পনিক ছিল না, ছিল একেবারে বাস্তব। তাহলে প্রশ্নটা হলো, বাস্তব উত্তরের জন্য কেন এই অবাস্তব সংখ্যার দরকার পড়ল? এখানেই তো গল্পের আসল মজাটা। চলুন তাহলে গল্পের প্রথম পর্বে ঢোকা যাক। আমরা এখন দেখব সেই নির্দিষ্ট গাণিতিক চ্যালেঞ্জটা, যা সবকিছু ওলটপালট করে দিয়েছিল। রাফায়েল বোম্বেলির কাছ থেকে নেয়া এই উদাহরণটা একবার দেখুন। এক্সের জায়গায় যদি 4 বসানো হয়, তাহলে সমীকরণটা একদম মিলে যায়। খুবই সহজ আর বাস্তব একটা সমাধান, তাই না? এখানে কোনো জটিলতাই নেই। কিন্তু সমস্যাটা হলো, যখন সেই সময়ের গণিতবিদরা তাদের বানানো সাধারণ সূত্রটা ব্যবহার করে এই সহজ সমীকরণটা সমাধান করতে গেলেন, তারা একেবারে একটা অদ্ভুত জায়গায় গিয়ে আটকে গেলেন। এই পরিস্থিতিটার একটা গালভরা নামও আছে, ক্যাস্টাস ইরিডিউসিবিলিস। মানে এমন একটা অবস্থা যেখানে কার্ডানোর মতো গণিতবিদরা দেখলেন যে সমীকরণের উত্তর নিশ্চিতভাবে বাস্তব, সেই উত্তরটা বের করার সূত্রই তাদের বলছে ঋণাত্মক সংখ্যার বর্গমূল বের করতে, যা তখন অসম্ভব বলে মনে করা হতো। তো এই বাধাটা তারা পার করল কিভাবে? এখানেই আসছে একটা দারুণ কৌশল, যা প্রায় জাদুর মতোই কাজ করেছিল। আর এখানেই এন্ট্রি নিলেন গল্পের নায়ক রাফায়েল বোম্বেলি। তিনি একটা দারুণ দুঃসাহসিক কাজ করলেন। তিনি ভাবলেন, ঠিক আছে, সূত্র যদি আমাদের এই অদ্ভুত সংখ্যার জগতে নিয়েই যায়, তাহলে চলুন না দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়। বোম্বেলের অসাধারণ প্রক্রিয়াটা দেখুন। তিনি এই √-121 সংখ্যাগুলোকে একদম সাধারণ সংখ্যার মতোই ব্যবহার করতে থাকলেন। আর তারপর যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। গণনার শেষে এই কাল্পনিক অংশগুলো জাদুর মতো একে অপরকে পুরোপুরি বাতিল করে দিল, আর তাকে পৌঁছে দিল সেই সঠিক বাস্তব উত্তরে, অর্থাৎ 4-এ। মজার ব্যাপার হলো, বোম্বেলের নিজের কথাতেই বোঝা যায় তিনি নিজেও তার এই পদ্ধতিতে প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। মানে তিনি যা করছিলেন তা কাজ তো করছিল, কিন্তু কেন কাজ করছিল সেটাই ছিল এক বিরাট রহস্য। এই কাল্পনিক নামটা কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে অনেক বিভ্রান্তি তৈরি করেছিল। চলুন দেখি কিভাবে একটা নতুন দৃষ্টিকোণ সব কিছুকে বদলে দিল। বিখ্যাত দার্শনিক এবং গণিতবিদ রেনে দেকার্তই এই সংখ্যাগুলোকে ইম্যাজিনারি বা কাল্পনিক নামটা দিয়েছিলেন। তার মতে এগুলো জ্যামিতিকভাবে দেখানো অসম্ভব, তাই এর কোনো বাস্তব অস্তিত্ব থাকতেই পারে না। আর কি অদ্ভুত, এই নামটাই রয়ে গেল। একবার ভাবুন, নামের কি প্রচণ্ড শক্তি! দেকার্তের দেয়া কাল্পনিক নামটা শুনলেই মনে হয় এটা একটা ভুয়া জিনিস, কিন্তু প্রায় 200 বছর পর গণিতবিদ গাউস একটা নতুন আইডিয়া দিলেন। তিনি বললেন, এদেরকে পার্শ্বীয় একক বা ল্যাটারাল ইউনিট হিসেবে ভাবা যেতে পারে। মানে এটা অসম্ভব কিছু না, শুধু ডিরেকশনটা আলাদা, পাশের দিকে। আর এটাই ছিল আসল ব্রেক থ্রু। গণিতবিদরা হঠাৎ বুঝতে পারলেন যে কোনো অবাস্তব সংখ্যা নয়, বরং এটা একটা নির্দেশনা, একটা জ্যামিতিক কাজের প্রতীক। ব্যাপারটা চোখে দেখলে আরও পরিষ্কার হবে। ধরুন আপনি সংখ্যা রেখার একে দাঁড়িয়ে আছেন। একবার দিয়ে গুণ করলেন, তার মানে হলো আপনি ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘুরে গেলেন। বেশ, আবার দিয়ে গুণ করলেন, মানে আরও 90 ডিগ্রি ঘুরলেন। এখন কোথায় পৌঁছালেন? ঠিক -1-এ। এভাবেই একটা জটিল বীজগণিতের নিয়ম একটা সহজ জ্যামিতিক ঘূর্ণনে পরিণত হল। এই দারুণ আইডিয়াটা তো পাওয়া গেল, কিন্তু একে তো গণিতের শক্তপোক্ত নিয়মের মধ্যে বাঁধতে হবে, তাই না? চলুন দেখা যাক কিভাবে এই ধারণাকে একটা ফর্মাল গাণিতিক কাঠামো দেয়া হলো। 19 শতকে উইলিয়াম রোয়েন হ্যামিল্টন এক অসাধারণ সমাধান দিলেন। তিনি বললেন, আচ্ছা, -1-এর বর্গমূল নিয়ে এত ভাবার দরকার কি?
আমরা বরং এই সংখ্যাগুলোকে দুটো বাস্তব সংখ্যার একটা জোড়া হিসেবে দেখি, যেমন a, b। আর তিনি এদের যোগ গুণের জন্য কিছু নির্দিষ্ট নিয়মও বানিয়ে দিলেন। ব্যাস, আর কোনো কল্পনা করার দরকারই পড়ল না। কাল্পনিক সংখ্যা একটা শক্ত যৌক্তিক ভিত্তির ওপর দাঁড়িয়ে গেল। তো ষোড়শ শতকের এই গাণিতিক কৌশলটা দিয়ে আজ আমরা কি করছি, চলুন এবার শেষ এবং সবচেয়ে রোমাঞ্চকর অংশে যাওয়া যাক, যা শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। এই টাইমলাইনটা একবার দেখুন। একটা গাণিতিক কৌতূহল থেকে আজকের দিনের অপরিহার্য একটা উপকরণে পরিণত হতে কিন্তু কয়েক শতাব্দী সময় লেগেছে। আর এর ফলাফল অবিশ্বাস্য। ষোড়শ শতাব্দীর সেই কৌশল ছাড়া আজকের দিনের সেলফোন, ওয়াইফাই, এমআরআই স্ক্যান, এমনকি কোয়ান্টাম মেকানিক্সের মতো জরুরি বিষয়গুলো সম্ভব হতো না। পদার্থবিজ্ঞানী ইউজিন ভিগনারের এই বিখ্যাত কথাটা যেন পুরো বিষয়টার সারসংক্ষেপ। কিভাবে একটা বিমূর্ত গাণিতিক ধারণা আমাদের বাস্তব পৃথিবীকে এত নিখুঁতভাবে বর্ণনা করতে পারে, তা সত্যিই এক বড় রহস্য। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি ষোড়শ শতাব্দীর অসম্ভব সংখ্যা আজকের পৃথিবীকে শক্তি যোগাতে পারে, তাহলে আজকের দিনের কোন অসম্ভব ধারণাগুলো আমাদের আগামী দিনের পৃথিবীকে গড়ে তুলবে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।